শালিনীকে সরিয়ে নিজে রোহিতের হাত থেকে সিঁদুর পরে শালিনীর মুখোশ খুলে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শালিনীকে রোহিত বলছে, শালিনী, এটা কিছুতেই সম্ভব নয়, আমি তোমাকে কিছুতেই সিঁদুর পরাতে পারবো না। আর তাছাড়া এটা তো বেআইনি, তুমি কি বলছো? তুমি কি বোকামো করছো নাকি? তুমি কি ফুলকি হলে ওই কথাগুলো মানা যেত, কিন্তু তোমার মতো একটা মেয়ে এসব কথা বলছে, ভাবতেই তো পাচ্ছি না আমি। এসব কথাগুলো বাদ দাও তো মাথা থেকে। তখনই শালিনী এইসব কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে রোহিতের দিকে। তারপরে শালিনী মনে মনে বলতে থাকে, রোহিত, পালাতে চাইছো না? আজকে পালানোর কোনো পথ নেই, তুমি আজকে আমার কাছ থেকে কিছুতেই পালাতে পারবে না। তখন রোহিত শালিনীকে বলতে থাকে, শালিনী, এসব কথা মাথা থেকে নামাও তো, এসব ভূত মাথা থেকে নামিয়ে দিয়ে চলো, তোমাকে আমি কলকাতা পৌঁছে দিয়ে আসছি, চলো। এই বলে শালিনীকে হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে শালিনী বলতে থাকে, না রোহিত, না, শুধু এতটুকুই তো ব্যাপার, বলো। আমি তো তোমাকে বলছি না যে আমার দায়ভার তোমাকে নিতে হবে। আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু তোমার দুঃসময়ে তোমাকে ছেড়ে আমি চলে গিয়েছিলাম। বাড়ির সবাই তোমাকে এই নিয়ে কথা শুনিয়েছে, তারপরেও তুমি আমার পক্ষ নিয়ে কথা বলেছো, সবার সাথে ফাইট করেছো। সেটা জানার পরেও আমি যদি এতটুকু না করি, তুমি আমাকে একটু সিঁদুর পরিয়ে দিলেই আমি নিজের দায়টা মুক্ত হতে পারি, নিজের পাপের প্রায়শ্চিত্ত একটু হলেও করতে পারি। প্লিজ আমার কথাটা শোনো। এই বলে কাঁদতে থাকে শালিনী আর বলতে থাকে, রোহিত, এতটুকুই তো ব্যাপার, তুমি আমার জন্য এতটুকু করতে পারছো না? তখন রোহিত বলতে থাকে, শালিনী, কান্না বন্ধ করো, তুমি এরকম করছো কেন? তুমি কি বাচ্চা হয়ে গেলে নাকি বলো তো? ফুলকি না হয় পাগলামো করে, কিন্তু তুমি এসব পাগলামো কবে থেকে করা শুরু করলে বলো তো? তুমি এসব বাদ দাও তো, তুমি এসব বাদ দাও। দেখো, ফুলকি কিছুই জানে না, ফুলকিকে আমি কিছুই জানাইনি। ওকে জানালে তো কুরুক্ষেত্র বেঁধে যেত, তুমি তো জানো। তারপরেই আমি তোমাকে এখানে বোঝাতে এসেছি। তখনই শালিনী মনে মনে বলতে থাকে, তুমি আজকে পালাতে চাইলেও পালাতে পারবে না, ফুলকি তো কিছুই জানে না। আজকে তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? কেউ বাঁচাতে পারবে না। আর কালকে কালকে এই নিউজটাই সব জায়গায় ঘুরবে যে শালিনী মিত্র আর রোহিত রায় চৌধুরীর পুনর্মিলন। এই বলেই শালিনী রোহিতকে টেনে মন্দিরের দিকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যাবে ফুলকি দৌড়তে থাকে। হঠাৎ করে দেখে ফুলকির জুতো ছিঁড়ে গেছে। তখন ফুলকি বলতে থাকে, মা কালী গো, এটা কি হলো? তুমি এগুলো কিসের সংকেত দিচ্ছ? না না, তুমি সব বিপদ থেকে রক্ষা করো। এই বলেই ফুলকি বলতে থাকে, আমি নিশ্চিত একটা বিপদের আশঙ্কা পাচ্ছি আমি। না না, আমি কিছুতেই স্যারকে এই বিপদের মধ্যে রাখতে পারবো না। এই বলে জুতা ছেড়েই ফুলকি জুতা ছাড়াই দৌড়তে থাকে। তারপরে পায়ের মধ্যে কাঁটা বিঁধে যায়। তখন ফুলকির পা দিয়ে রক্ত পড়তে থাকে। তা থাকা সত্ত্বেও ফুলকি দৌড়তে থাকে সেই কাঁটা সহ পা নিয়ে। দৌড়তে দৌড়তে ফুলকি মন্দিরে পৌঁছে যায়। ওইদিকে শালিনী মন্দিরের কালী মূর্তির সামনেই রোহিতের হাতে সিঁদুর লাগিয়ে তারপর নিজের সিঁথিতে নিতে থাকে। তখন রোহিত বলে, শালিনী, এসব তুমি কি করছো? জোর জবরদস্তি করো না। ফুলকি আমার বউ, ফুলকির সাথে এখনো আমার ডিভোর্সটা হয়নি। তুমি কেন বুঝতে চাইছো না? এসব অন্যায়, এসব অন্যায়, এসব আমি করতে পারবো না। তুমি মা কালীর সামনে মিথ্যে বিয়ে করতে চাইছো, এটা কি বলছো তুমি? কিন্তু শালিনী কোনো কথাই শোনে না। আর রোহিতের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আজকে তুমি কিছুতেই বাঁচতে পারবে না আমার হাত থেকে। তখনই ফুলকি এসে এই কাণ্ড দেখে ফেলে আর দেখে মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। তারপরে শালিনী যখন নিজের সিঁথিতে সিঁদুরটা নিয়ে নেবে, তখনই ফুলকি এসে শালিনীকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দেয় আর রোহিতের হাত থেকে নিজের সিঁদুরটা পরে নেয়। তখন রোহিত শালিনীর জায়গায় ফুলকিকে দেখে চমকে যায়। আর ওইদিকে সাংবাদিকরা সবাই এই ছবি তুলে নেয়। তারপরে দেখা যাবে রোহিত ফুলকিকে বলতে থাকে, ফুলকি, তুমি এখানে? তখনই শালিনী ও ফুলকিকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলতে থাকে, ফুলকি এখানে কি করছে? এই মেয়েটা এখানে কি করে আসলো? ঠিক তখনই বাড়ির লোকজন সবাই চলে আসে আর সবাইকে দেখেও শালিনী ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই মিডিয়ার লোকজন সবাই বাইরে এসে শালিনীকে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, আপনি তো বলেছিলেন এ স্যার নাকি আপনাকে সিঁদুর পরিয়ে দিবে, এখন তো দেখছি অন্য কাউকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, আর কালকে নাকি নিউজে এটাই ছাপানো হবে। তখন এই কথা শুনে রোহিত পুরো চমকে যায় আর শালিনী বলতে থাকে, সেট আপ, চুপ করো তোমরা সবাই। ঠিক তখনই রোহিত বলতে থাকে, শালিনী, তুমি এরকম একটা নোংরা খেলা খেলতে পারলে? তুমি কি করে করতে পারলে এসব? তুমি প্লিজ মিডিয়ার লোকজনকে এখান থেকে যেতে বলো, এখনই এখান থেকে যেতে বলো। তখন শালিনী কিছুই বলে না। তারপরে তমালরা বলতে থাকে, এক সেকেন্ড, শুনুন, এটা আমাদের পারিবারিক মামলা, প্লিজ আপনারা এখান থেকে যান। আর তখন পিয়াল বলতে থাকে, ওদের থেকে এই ছবির ফুটেজ গুলো নিতে হবে, চলুন আপনারা। এই বলেই সাংবাদিকদের কাছ থেকে সেই ফুটেজ গুলো কালেক্ট করে নেয় তমাল আর পিয়াল। তারপরে শালিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বাড়ির লোক সবাই এগিয়ে আসে। তখন অরুণা বলতে থাকে, রোহিত, তুই এরকম একটা ফাঁদে পা দিলি কি করে? কি করে পা দিলি? তখন রোহিত শালিনীকে বলতে থাকে, শালিনী, তুমি এরকম একটা নোংরা খেলা খেলতে পারলে? তুমি আমাকে শুধুমাত্র সিঁদুর পরিয়ে দিতে বলেই এরকম সাংবাদিকদের তুমি খবর দিতে পারলে? তুমি এরকম একটা নোংরা খেলা কি করে খেলতে পারলে? তুমি এখান থেকে যাও, প্লিজ এখান থেকে যাও, আমি আর তোমাকে নিতে পারছি না, সহ্য করতে পারছি না। তখনই অরুণা বলতে থাকে, কেন রোহিত, তুই কেন এই কাজটা করতে এসেছিলি? আজকে যদি ফুলকি এখানে না আসতো সময় মতো, তাহলে কি হতো? তাহলে কত বড় একটা সর্বনাশ হয়ে যেত। তুই ভাবতে পারছিস কেন তুই এখানে এসেছিলি? কেন? শানু, এখনই তোমার দাদাকে ফোন করো, ফোন করে সবটা জানাও। আজকে দাদাই বিচার করবে, এসব কিছুর বিচার দাদাকে করতেই হবে। রোহিত কেন এই কাণ্ডটা করলো? শালিনী তো এরকমই, ও কেন বুঝতে পারলো না ও চক্রান্তটা?
তখনই শালিনী ওখান থেকে চলে যায়। তখন ফুলকি অরুণাকে বলতে থাকে, মা তুমি শালিনী ম্যাডামকে যেতে দিলে? তখন অরুণা বলে, কি করব ফুলকি, যেখানে আমার ছেলে নিজেই দোষী সেখানে অন্যকে দোষ দিয়ে কি করব? এই মেয়ে তো এরকমই। কিন্তু রোহিত কেন বুঝতে পারলো না? তখনই শানু এসে বলতে থাকে, বৌদি দাদাকে বলে দিয়েছি, দাদা এখন সবাইকে বাড়ি যেতে বলেছে। তখনই শানু এসে রোহিতকে বলতে থাকে, রোহিত তুই কি বোকা? তোর মতো তুই সবাইকে সরল সরল কেন ভাবিস? দুনিয়াটা এত সহজ সরল নয় রোহিত। ফুলকির মতো একটা ছোট্ট মেয়ে ওর চক্রান্ত ধরে ফেললো, আর তুই কি না বড় হয়ে সে চক্রান্তটা ধরতে পারলি না? আজকে কত বড় একটা বিপদ হতে পারতো। তখন পারমিতা বলতে থাকে, ফুলকি তুমি ঠিকই আশঙ্কা করেছিলে যে ভাইয়ের জীবনে বিপদ আসতে চলেছে। আজকে তুমি না হলে ভাইয়ের বড় একটা সাংঘাতিক বিপদ হয়ে যেত। তারপরে সবাই বাড়ি যেতে থাকে। তখন ফুলকি মা কালীর কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, মা কালী গো, সত্যি তুমি আমাকে আজকে বাঁচিয়ে দিয়েছো, আমার সম্মানটা তুমি রেখেছো। এই বলেই ফুলকি প্রার্থনা করতে থাকে। অন্যদিকে দেখা যাবে শালিনী ছুটে চলে যায় রুদ্রের কাছে। তখন রুদ্র শালিনীকে দেখে চমকে যায়, আর শালিনী গিয়ে বলতে থাকে, সব শেষ হয়ে গেল রুদ্রদা, সব শেষ হয়ে গেল। তখনই রুদ্র বলতে থাকে, ওয়েট ওয়েট, কি হয়েছে বলো, কি হয়েছে? তখন শালিনী বলতে থাকে, ওখানে কালীতলায় ফুলকি চলে এসেছিল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে রোহিতের হাত থেকেও নিজেই সিঁদুরটা পরে নিয়েছে, আর সেই ছবিগুলো সব সাংবাদিকরা তুলে নিয়েছে, জানো তো, সব ছবি তুলে নিয়েছে। তখন রুদ্র বলতে থাকে, কি বলছো তুমি? ফুলকি ফুলকি সবটা জানলো কি করে? তুমি না জানো যে ফুলকি জানে না, তুমি না বললে? তখন শালিনী অবাক হয়ে যায়, বলতে থাকে, আমি তো সেটাই ভাবছি, ফুলকি সেখানে কি করে পৌঁছে গেল? তখনই রুদ্র বলতে থাকে, তুমি নিশ্চয়ই ফুলকিকে হালকাভাবে নিয়েছিলে, ফুলকির কোনো খোঁজ খবরই রাখোনি? তখন এই কথা শুনে শালিনী বলতে থাকে, রুদ্রদা বেশি কথা বলো না, রোহিত আমাকে নিজে বলেছে রোহিত ফুলকিকে কিছু বলেনি, অ্যাটলিস্ট কাউকে কিছু বলেনি, তাহলে ফুলকি কি করে জানলো? তখন রুদ্র বলে, তুমি জানো না ফুলকি জিনিসটা কি? ফুলকি এতখানি একটা আলোর ফুলকি, সব জায়গায় আলো ছড়িয়ে বেড়াচ্ছে। জামাল ভাইয়ের মতো একটা মানুষের ডেরায় ফুলকি পৌঁছে গিয়েছিল, সেটা কি তুমি আন্দাজ করতে পেরেছিলে? পারোনি তো। তাহলে তুমি এটা আন্দাজ করবে না যে ফুলকি এই কালীতলায় পৌঁছে যেতে পারে? তুমি কেন বুঝতে পারলে না? এখন তো সব ডুবালে, তুমিও ধরা পড়লে আর আমাকেও ডুবালে, এখন আমি কি করব বলো, আমি কি করব? তখন শালিনী বলে, তুমি তোমার কথাই ভাবছো, আমার কথা ভাববে না? তখন রুদ্র বলে, চুপ থাকো তুমি, একদম চুপ করো। আমি এবার কাকে দিয়ে কাজ করাবো বলো? তুমি তো ও বাড়িতে এখন আর ঢুকতে পারবে না, কোনো কাজও করতে পারবে না, আর এসিটাও তো করতে পারবে না, তাহলে কাকে দিয়ে আমি ও বাড়িতে আমার ভাবমূর্তি ঠিক করবো? তখন শালিনী বলে, তুমি শুধু নিজের কথাই ভাবছো? তখন রুদ্র বলে, তাহলে কার কথা ভাববো? তোমাদের কথা? তোমার কাপড় চোপড় রেডি আছে, যাও কলকাতায় চলে যাও, নিশ্চয়ই ও বাড়ি থেকে এগুলো বলে বেরিয়েছিলে, যাও কলকাতায় যাও। তখন এই কথা বলে রুদ্র বলতে থাকে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে রুদ্র ফোন করতে গেলে শালিনী বলে, না আমি কলকাতায় যাব না, আমি যাব না কলকাতায়, আমি ভাবছিও না কলকাতায় যাওয়ার কথা, আমি কোনো খেলা না জেতা পর্যন্ত সেই খেলা ছাড়ি না আমি, তাই আমি এখানেই থাকবো, যে কোনো একটা জায়গায় থাকবো, সেটা অবশ্যই তুমি ঠিক করে দিতে পারবে। তখন রুদ্র বলে, এবার তো বুঝতে পেরেছো কোণঠাসা হয়ে গেছো, এবার লাইনে আসো, তোমাকে আশেপাশে কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু খাপটি মারে থাকতে হবে, তারপর সুযোগ পেয়ে আবার রায়চৌধুরীর বাড়িতে ঢুকবে, বুঝেছো? কিন্তু এখন কিচ্ছু করবে না, চুপ করে থাকবে। তখন শালিনী অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে বাড়িতে কলিং বেল দিলেই যখন মাস্টারমশাই দরজা খোলে, তখন সবাইকে একসাথে দেখে মাস্টারমশাই চমকে যায়, বলতে থাকে, কি হয়েছে বলো তো, আমি তো ফোনে কিছুই বুঝতে পারলাম না। তখন অরুণা বলে, দাদা আজকে সবকিছু বিহিত আপনাকে করতে হবে, এই যে রোহিত শালিনীকে কালীতলায় বিয়ে করতে নিয়ে গেছিল। তখন এই কথা শুনে মাস্টারমশাই পুরো চমকে যায়। তখন অরুণা বলতে থাকে, দাদা আপনাকে আজকে এটা বিহিত করতেই হবে। তখন হৈমন্তী বলতে থাকে, মেজু বউ তোমার ছেলে যেটা বাড়িতে করতে পারেনি সেটা কালীতলায় গিয়ে করতে চেয়েছে, সেটাতে বিহিত করার কি আছে? তখন মাস্টারমশাই বলতে থাকে, কি রে রোহিত, এগুলো কি শুনছি আমি, কেন গিয়েছিলি ওখানে? তখন শানু বলতে থাকে, আজকে ফুলকি মেয়েটা না থাকলে বড় একটা অঘটন ঘটে যেত। তখন রোহিত বলে, মা যেভাবে তোমার কাছে বললো সেখানে আমার বলার আর কি আছে? তখন অরুণা বলে, কেন আমি কিছু ভুল বলেছি? রোহিত বল, তুই কেন গিয়েছিলি ওখানে, কেন গিয়েছিলি তুই? ওই মেয়েটার ফাঁদে কেন পা দিতে গিয়েছিলি? আজকে কত বড় একটা অঘটন ঘটতে পারতো, আর কালকে নিউজে তো এটাই বড় বড় করে ছাপানো হতো, তারপরে তারপরে কি হতো? তখন মাস্টারমশাই সব কথা শুনে অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে। তখন ফুলকি বলতে থাকে, আসলে মা এটাতে স্যারের কোনো দোষ নেই, স্যারকে ফাঁসিয়েছিল ওই ম্যাডাম, ওই ম্যাডাম একটা ফাঁদ পেতেছিল স্যারকে ফাঁসানোর জন্য, আর এই ফন্দিটাতেই স্যারও পা দিয়ে ফেলেছিল। ভাগ্যিস আমি বুঝতে পেরেছিলাম, না হলে আজকে বড় একটা অঘটন ঘটে যেত। যা শুনে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে।